সুধী দর্শক মণ্ডলী, প্রতি রবিবারের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থা কর্তৃক গৃহীত কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনার জন্য। আজ আমরা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের আওতায় ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করব। আলোচনায় আজ আমাদের সাথে রয়েছেন পিকেএসএফ-এর সহযোগী সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এর নির্বাহী পরিচালক জনাব শামসুল হক এবং আমাদের সাথে আরও রয়েছে ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব গোকুল চন্দ্র বিশ্বাস। সুধীমণ্ডলী, দারিদ্র্যের অন্যতম কারণ হল কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার 1990 সালে পিকেএসএফ প্রতিষ্ঠা করে। আত্মকর্মসংস্থান এবং মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফ 2001 সালে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। ক্ষুদ্র উদ্যোগের আওতায় এমন অনেক কর্মকাণ্ড আছে যাতে বিশেষভাবে সহযোগিতা করলে বাড়তি উপার্জনের পথ সৃষ্টি হতে পারে। এ ধরনের বিশেষ সহযোগিতার আওতায় পিকেএসএফ ভ্যালু চেইন প্রকল্পের মাধ্যমে বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের এমনই একটি প্রকল্পের উপর একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে চলেছে। FEDEC পিকেএসএফ এর উন্নয়নমূলক একটি প্রকল্প। এর আওতায় পিকেএসএফ এর সহযোগী সংস্থা রাজধানী ঢাকার সাভার থানার তেঁতুলছড়া ইউনিয়নে সবজি বাগানের আইলে সজনে চাষ প্রচলনের মাধ্যমে সবজি চাষিদের আয় বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। তেঁতুলছড়া ইউনিয়নকে এই প্রকল্পের জন্য বেছে নেবার কারণ এই এলাকা সবজি চাষের জন্য প্রসিদ্ধ। সজনে চাষ আমাদের দেশের চাষিদের কাছে নতুন নয়, তবে সবজি ক্ষেতের আইলে সজনে চাষ বিষয়টা একেবারে নতুন। 2011 সালে পিকেএসএফ এর সহযোগী সংস্থা 250 জন সবজি চাষিকে ক্ষেতের আইলে সজনে চাষের প্রশিক্ষণ প্রদান করে এবং প্রশিক্ষণার্থীদের মাঝে 10,000 সজনে চারার কাটিং বিতরণ করে। সজনে কাটিং তারা দেখা গেছে যে সবজির এই বাগানের আইলে বিভিন্ন জায়গায় এই কাটিং লাগিয়েছে এবং সেখানে লাগানোর ফলে দেখা যায় যে সাধারণ সবজির কোনো ক্ষতি হয় না, বরং সবজির ক্ষেত্রে আরও লাভ হয়। যে ওই সজনে গাছের পাতা জমির মধ্যে পড়ে সেটা সার হয় এবং সেই সজনে গাছ হইতে অনেক সজনে ধরে, সেই সজনের থেকেই বাড়তি একটা এই সবজির পাশাপাশি বাড়তি একটা আয়ের পথ তাদের হয়েছে। প্রতি মাসে একটা করে মিটিং তাদের কাছে সাথে হয় এবং সেখানে এই সজনে গাছের বিষয়ে ছাড়াও সজনে গাছের বিভিন্ন পুষ্টি এবং সজনে দিয়ে কি হয়, বিভিন্ন ধরনের উপকরণ, এই সমস্ত বিষয়ে তাদের নিয়ে আলোচনা করা হয়। আমরা আশা করি যে আগামী মৌসুমে এই এলাকায় প্রায় 4 টনের মতো এই সজনে উৎপাদন হবে এবং এই দিয়ে আমার মনে হয় যে একজন কৃষক তারা 4 থেকে 5,000 টাকা অধিক লাভ করতে পারবে। সজনে গাছের ছায়া কম হওয়ায় সবজি ক্ষেতের ফসলের কোনো ক্ষতি হয় না, আবার সজনের জন্য বাড়তি কোনো সার কীটনাশকও লাগে না। একবার সজনে চারা রোপণ করে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে সঠিক সময়ে সজনে পাওয়া যায়। সজনে যেহেতু বৃক্ষজাতীয় উদ্ভিদ, তাই প্রতি বছর চারা রোপণ করার ঝামেলাও নেই। সবজি হিসেবে সজনে খুবই উন্নত মানের এবং দামিও বটে। এই দেওয়ার মাধ্যমে আমরা ট্রেডিং পেয়েছি সজনা গাছে। আমরা ট্রেডিং দেওয়া হয়েছে, ট্রেডিং দেওয়ার পরে যে বললো যে ক্ষেতের আইলে বা বাতরে এই সজনা গাছ লাগাইবেন। লাগানোর পর কীভাবে যত্ন করতে হয় সেভাবে আমাদের প্রশিক্ষণ দিছে। আমরা জমিতে কোনো ক্ষতি হইব না, কোনো কিছু হইব না। আগে আমরা বাড়িতে লাগাইতাম, ওইটা বছরে একবার আইতো, তখন প্রথম বছরেই আমরা এই ফল পাইছি। ফল পাওয়ার পরে এখন আবার 6 মাস পরে দেখা গেছে আবারও এইটার সামনে গাছের ফল আমরা পাইছি। এই ডিআইএল থেকে আমরা গাছ পাইছি। গাছ পাওয়ার পরে প্রথম লাগানোর পরে প্রথম বছর কিছু পাইছি, কিছু খাইছিও, কিছু বিক্রিও করছি এবং এই বছর দেখা গেছে যে আরও বেশি আসতেছে এবং বেশি আসতে আমরা আরও বেশি টাকা বিক্রি করতে পারবো।
সজনে গাছে সাধারণত বছরে একবার ফলন হয়, কিন্তু কিছু কিছু গাছে সারা বছরই সজনে ফলে। তাই বাজারে সারা বছরই সজনের চাহিদা রয়েছে। সজনে চাষিদের সজনে বিক্রি করতে কোনো সমস্যা হয় না। ক্ষেতের আইলে সজনে চাষ করে সবজি চাষিরা প্রতি বছর বাড়তি আয় করতে পারছে, ফলে তাদের জীবনমান আরও উন্নত হচ্ছে। ক্ষেতের আইলে সবজি লাগালে আমরা জানতাম যে ক্ষতি হয়, কিন্তু আমরা আসলে জানলাম ট্রেনিং পাওয়ার পরে যে না, আসলে ফসলের কোনো ক্ষতি হয় না, এবং আমরা সজনা লাগাইয়া বাৎসরিক কিছু আয় হয় আমাদের, এবং আমাদের নিজের প্রয়োজন মেটে। আর আমরা বাজারে বিক্রি করে বছরে প্রায় 4-5 হাজার টাকা বাড়তি ইনকাম হয়। তখন এরপরে আমরা বিভিন্ন আমাদের যে পুকুর পাড় আছে, এই পুকুর পাড়ে রাস্তার ধারে প্রতি জায়গায় আমরা সজনা গাছ লাগাই। এতে আমাদের খরচা অনেক কম, অল্প সার লাগে, একটু পরিচর্যা করলেই হয়। এটা শুধু আমরা এই এসডিআই ট্রেনিং পাওয়ার পরেই আমরা এটা বুঝতে পারছি। বর্তমানে এই এলাকার সাধারণ কৃষকদের মাঝেও সবজি ক্ষেতের আইলে সজনে চাষ বেশ সাড়া জাগিয়েছে। পিকেএসএফ এর প্রশিক্ষণ পায়নি এমন কৃষকও তাদের সবজি ক্ষেতের আইলে সজনের চাষ করছে। এক কথায় বলতে গেলে এই এলাকার সবজি চাষিদের ক্ষেতের আইলে সজনে চাষে আগ্রহী করে তুলতে এবং সবজি চাষিদের আয় বৃদ্ধিতে পিকেএসএফ এর FEDEC এর ভ্যালু চেইন প্রকল্প বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে সবজির আইলে সজনে চাষকে উৎসাহিত করা হচ্ছে এবং এর মাধ্যমে অনেক চাষি তাদের বাড়তি উপার্জনের লক্ষ্য খুঁজে পেয়েছে। এই যে ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প, সজনে চাষের মাধ্যমে কাজটি চলছে এবং এটি একটি ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায়। এই ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পটা কি আসলে? কোনো একটা পণ্য যেগুলো আমরা খুব সহজে পাই হাতের কাছে, আসলে এই পণ্যটা আমাদের হাতের কাছে আসার আগ পর্যন্ত বা ব্যবহারের উপযোগী হওয়ার আগ পর্যন্ত অনেকগুলি পথ অতিক্রম করেছে। প্রথমে উপকরণ সরবরাহকারী, তারপর এটা উৎপাদনকারী, সর্বশেষ এইটা আমাদের কনজিউমার যারা তাদের কাছে এসেছে। এই যে সুদীর্ঘ পথ যে অতিক্রম করেছে, প্রতিটা স্তরে প্রতিটা স্টেজে অনেকগুলো সুনির্দিষ্ট কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, যে সকল কর্মকাণ্ডগুলি একটা আর একটার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত, এবং এক একটা কর্মকাণ্ড সম্পাদনের ফলেই দেখা গেছে যে ওই পণ্যের এক একটা ভ্যালু যোগ হয়েছে। এই যে উপকরণ সরবরাহকারী থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত পৌঁছানোর সুদীর্ঘ পথে যে বিভিন্ন রকম কর্মকাণ্ড সম্পাদিত হচ্ছে, এটা একটা চেনের মতো, একটা আর একটার সাথে পারস্পরিক সম্পর্কিত। এটাকে আমরা বলছি ভ্যালু চেন উন্নয়ন। পতিত যে আইল আছে, যা বা বাতর বলে আমরা প্রতিবেদন থেকে দেখলাম, সেখানে কাটিংগুলি করে এবং কাটিংগুলো আপনারা সরবরাহ করেছেন, তাই তো? ভ্যালু চেইন প্রকল্প হিসেবে আপনারা এই সজনে চাষকে নির্বাচন করলেন কেন? আমরা দেখেছি যে সজনে একটা ট্র্যাডিশনাল এটা সবজি, তো এটা চাষ আগে হয়তো বাড়ির উঠানে বা বাড়ির আশেপাশে। তো আমরা দেখেছি যে আমাদের যারা সবজি চাষি তারা কিন্তু প্রচুর সবজি চাষ করে। এর পাশে কিন্তু যে ক্ষেতের আইল যেটা, সেখানে কিছু জায়গা থেকে যায়, তো ওই আইলের জায়গাটা ওইটা কিন্তু পতির জায়গা থাকে, ওটা কিন্তু কোনো চাষ হয় না। তো আমরা প্রথমেই ক্ষেতের আইলে বেছে নেওয়ার কারণ হচ্ছে একটা বাড়তি আয় যেন আমাদের চাষিদের হয়। এই প্রকল্পের নতুনত্ব হচ্ছে এইটা একটা অনেকটা নতুনত্ব, যে এই আইলের মধ্যে যদি তারা সবজি চাষ করে তাহলে দেখা যায় সবজির পাশাপাশি তারা একটা অতিরিক্ত সবজির দাম পেয়ে যায়। এখন সজনেকে কেন আমরা ভ্যালু চেইন প্রকল্প হিসাবে নিলাম, এটা যদি বলতে হয় তাহলে আবার একটু আমাকে পিছনে যেতে হবে। ভ্যালু চেইন প্রকল্পগুলো হলো যে ভ্যালু যাতে সুনির্দিষ্টভাবে আরও বাড়ানো যায়, যে সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে তাদের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করা এবং এর সমাধানের পথ বের করা, এটাই ভ্যালু চেইনের অন্যতম উদ্দেশ্য। এর অতিরিক্ত আর একটা উদ্দেশ্য আছে, যদি কোনো একটা ভ্যালু চেইন ভালোভাবে কাজ করে তাহলে তার দক্ষতাকে বাড়ানোর জন্য আমরা কিছু কাজ করে থাকি। আমরা এই সেক্টরটাকে অ্যানালাইসিস করে দেখেছি যে এখানে যদি এই সেক্টরটাকে আরও দক্ষতার সাথে ব্যবহার করতে চাই, ভ্যালু চেইনটাকে যদি আরও ইমপ্রুভ করতে চাই, তাহলে কিভাবে কি করা যায়। সেক্ষেত্রে যে জমিটা আছে সেই জমিটাকে আরও অতিরিক্ত ব্যবহারের জন্য আমরা জমির আইলে এ জাতীয় প্রকল্পটা আমরা গ্রহণ করি। আমি যদি আরো সুস্পষ্টভাবে জিজ্ঞেস করি তাহলে সেটা এরকম, সজনে চাষের অ্যাডভান্টেজটা কি? এটার একটা কারণ আছে অবশ্যই, সেটা হচ্ছে যে
আপনি জানেন যে সজনে কিন্তু এটা মাদার অফ ভেজিটেবলস বলে আর কি, যে এটা সবজির মা বলা হয় এটাকে। এটা শুধু মানে যে খাওয়ার জন্যই যে সেটা না, এটা কিন্তু মেডিসিন হিসেবে ব্যবহার করে, সার হিসেবে ব্যবহার করে, বিভিন্নভাবেই কিন্তু এটা ব্যবহার হয়। আসলে সজনে গাছের পাতাটা কিন্তু অত্যন্ত ভালো সার। তো এই যে সজনে গাছটা আছে, এই সজনে গাছটা যখন আইলে লাগানো হয় তখন এটা পাতাগুলো যদি নিচে পড়ার ফলে কিন্তু ওই মাটিটা অনেক উর্বর হয়, যাতে অন্য সবজি যেগুলো লাগানো হয় এটা একটা নির্বাচন করার বিষয়, যে সবজি ক্ষেতের আইলে সব সবজি তারা এরকম হয় না, সব সবজি সারের অভাব পূরণ করে না, সব সবজি আপনার হার্বাল হিসাবে ব্যবহার করা যায় না, এবং এটা খুব ছায়াও খুব বেশি দেয় না, এবং একটা নির্দিষ্ট সময় পাতাগুলো ঝরে পড়ে। এটার যে দামটা, মূল্যটা তো অবশ্যই বিবেচনার বিষয়। সর্বোচ্চ মূল্যের একটা সবজি। একবার যদি লাগানো যায় তাহলে প্রথম বছর সামান্য একটু ফলন হয়, 6-7 মাস পরের থেকেই দ্বিতীয় বছর একটু ভালো ফলন হয়, তৃতীয় বছর থেকে পুরো দমে ফলন পাওয়া যায়, এবং এটা দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যেতে পারে, অতিরিক্ত খুব খরচ নেই। ভ্যালু চেনের আওতায় এই প্রকল্প, এর বাইরে তো অনেক প্রকল্প আছে, অনেকগুলো প্রকল্প পিকেএসএফ বাস্তবায়ন করেছে। আমরা এ পর্যন্ত 43টা প্রকল্প গ্রহণ করেছি, এবং এইগুলো প্রকল্পগুলো কিছুটা ফার্মের উপর আছে, কিছুটা অফ ফার্মের উপর আছে। এই কাটিংটা আপনারা কোত্থেকে মানে পেলেন? আসলে কাটিং এর ব্যাপারে যেটা আমি বলবো, যে আমরা তো সবসময় চাষ করি, তা আমরা যেটা চেষ্টা করেছি যে এটা আমরা প্রথমত রাজশাহী ইউনিভার্সিটি এলাকার থেকে, এবং এখানে যে কৃষিবিদ আছে ওনার কাছে খবর নিয়ে দেখলাম যে ওই এলাকায় 12 মাসি সজনের অনেক গাছ আছে। তো ওইখান থেকে আমরা প্রথম কাটিং সংগ্রহ করি। এরপরে আমরা মানিকগঞ্জ এলাকায় দেখেছি যে এই ধরনের কিছু কাটিং আছে। 12 মাসের জন্য আমরা আসলে একটু দূর থেকে এই কাটিংগুলো প্রথম সংগ্রহ করি। একটি বিবেচনার বিষয় ছিল, সেটা হচ্ছে এই সজনেটা যেন 12 মাস হয়। আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, তার আগে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। সুধী দর্শকবৃন্দ, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম যে এই যে সজনে গাছের কাটিংগুলো, অর্থাৎ এই প্রাথমিকভাবে রোপণের জন্য কাটিংগুলো কোত্থেকে সংগ্রহ করা হয়। আমরা জেনেছি যে এটা মূলত রাজশাহী থেকে আরম্ভ করে সারা বাংলাদেশ থেকেই 12 মাসে এই সজনা জাতে উৎপাদন হয়, সেই কাটিংগুলো সংগ্রহ করেছে আমাদের এসডিআই। এখন অন্য চাষিদেরকে এই কাটিংগুলো কিভাবে সরবরাহ করা হচ্ছে? সাজনা গাছ আসলে 2 মিটার যখন উঁচু হয়, এরপরে আসলে এটা কেটে দিতে হয়। কেটে দেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা কেটে দেওয়ার ফলে এটা চতুর্দিকে ছড়িয়ে যায়, এবং সেখানে সাজনার ফলন বেশি হয়, এবং সাজনাটা সেটাকে কালেকশন করতেও সুবিধা হয়। এই জন্য 2 মিটার পরে এটা কেটে দেওয়া হয়, এটা নিয়মই আছে। তো এই কারণে যেহেতু গাছটা 2 মিটার 3 মিটার হলে কেটে দেওয়া হয়, এই জন্য সাজনা গাছকেও নিয়মিত কাটতে হয়। এই কাটার ফলে যে আশেপাশের যারা সাজনা লাগাতে ইচ্ছুক, ইতিমধ্যেই আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে তারা এই সাজনা গাছ থেকে অনেক উৎসাহিত হয়েছে, এবং তারা সাজনা গাছের এখান থেকে আসলে কালেকশন করছে। আমরা মনে করছি এটা আসলে একটা রেপ্লিকেবল প্রজেক্ট, এটা রেপ্লিকেট করতেছে মানুষ অলরেডি। আমরা তো কিন্তু তাদের বলিও নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, তারা দেখছে, দেখার পরেই তারা এটা নিজেরাই উৎসাহিত হয়ে নিজেরাই লাগাচ্ছে। তা আমরা মনে করি যে এই ধরনের সাজনা চাষ কিন্তু আমাদের এইভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব। যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেই লক্ষ্যের সাথে কতটুকু মিল রয়েছে? আমরা যে কৃষকগুলি নির্বাচন করি, সে কৃষকগুলোকে একটা নির্দিষ্ট এলাকায় নির্বাচন করি না, বিশাল এলাকায় নির্বাচন করি, যাতে করে একজন কৃষককে যদি আমরা সহায়তা প্রদান করি এবং সেই কৃষক যদি সফলভাবে এই কাজটা করতে পারে, পাশাপাশি যে কৃষকগুলো আছে সেই কৃষকগুলো তার প্রদর্শনী প্রভাব থেকে প্রভাবিত হয়ে নিজেরাও যেন কাজগুলি করতে পারে। এই সজনে চাষ ছাড়া আরও কি কোনো ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প আপনি বাস্তবায়ন করেন? এই মুহূর্তে 3টা ভ্যালু চেইন প্রকল্প বাস্তবায়ন করছি। সেগুলো কি একটু? আপনি জানেন যে উড়ির চর অত্যন্ত রিমোট একটা অফশোর আইল্যান্ড, মানে এটা সন্দ্বীপের একটা চর, এটাও একটা আইল্যান্ড। তো এখানে জানেন যে প্রচুর পরিমাণে মহিষ পালন করা হয়। এখানে আমরা মহিষের জন্য একটা ভ্যালু চেইন প্রকল্প এখানে আমাদের আছে। উড়ির চরে এখানে লুনা পানি, তো অনেক সময় যে এখানে সবচেয়ে সমস্যাটা হচ্ছে মহিষের পানির অভাব,
এবং এখানে আপনি জানেন যে এখানে ওই নেপিয়া ঘাস বা এই ধরনের ঘাস ইন্ট্রোডিউস করাটা খুবই কঠিন ওই চাষিদের সাথে। তো আমরা এটা চেষ্টা করতেছি যে এই যে মহিষের যে খাবার, যে ঘাসগুলো, এগুলো এখানে ইন্ট্রোডিউস করানোর জন্য। কতজন খামারিদের মধ্যে এই কার্যক্রম এটা আমাদের প্রায় 250 খামারের মধ্যে আমরা। তখন কি কোনো সেন্সাস করা হয়েছিল? হ্যাঁ, আমাদের ওইখানে উরিরচরে অনেক মহিষ পালে, কিন্তু আমরা সবগুলো মহিষ পালনকারীদের আমরা কভার করতে পারি। আপনারা 250 জনের মতো। 250 জনকে আমরা cover। সেখানে কি আপনাদের কোনো তথ্য রয়েছে কিনা যে সেখানে মর্টালিটি রেট কত ছিল? এখানে শতকরা প্রায় 5 থেকে 6টা মহিষ মারা যেত। এর চেয়ে অনেক ক্ষেত্রে 7টাও এরকম হয়েছে। তো এখন মর্টালিটি রেট আমরা ইভ্যালুয়েশন করতেছি। তো ইভ্যালুয়েশনের আগে যেটা আমাদের আই অবজারভেশন, সেখানে দেখছি আমাদের এটা একটাই নেমে আসছে, একটা বা তার নিচে এখন নেমে আসছে। সুতরাং খামারিরা ওখানে লাভবান। আর আমরা আমাদের হেমায়তপুর এবং ধামরাই উপজেলায় আমরা 3টা ক্লাস্টার করছি, যেটা বিষমুক্ত সবজি চাষ। মহিষের কথাটা যদি আলোচনা করি, সেটা হচ্ছে আপনারা কি মনে করেন যে এটা তো আপনি বললেন যে এটা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন চরে এটাকে করেছে, এটা তো সারা বাংলাদেশে রেপ্লিকেট করা সম্ভব নয়। সন্দ্বীপ, হাতিয়া, সুবর্ণচর, পটুয়াখালী, এই ধরনের যে কোস্ট বেল্ট আছে, এই বেল্টে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ চাষ হয়। হয়তো দেশের যে মানে মেইনল্যান্ড যেগুলো, সেগুলো তো মহিষ চাষ হয়, কিন্তু এর দল বেঁধে হয় না। আর পিকেএসএফ এর মোট ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের সংখ্যা কত? 43টি মোট 43টা। এটার উদ্দেশ্য হচ্ছে ওইরকম একটা ডেমো এফেক্ট হবে। বাস্তবায়নের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো ছিল আপনি প্রথম বললেন। শুরু করাটা চ্যালেঞ্জ, কৃষকদের ভিতরে এই জাতীয় একটা প্রোগ্রাম নিয়ে যাওয়া, যে এটা আবার কি ভ্যালু চেইন, এটা কি আমরা তো ঋণ করছি, অন্য কিছু করছি, কত ভালো আছি। যখন শুরু করা যায় তখন আর এই ধরনের কোনো সমস্যা আমরা পাইনি, বরং পরবর্তীতে প্রচুর পরিমাণে সাড়া পাওয়া যায় কৃষকদের মাঝ থেকে, অথবা যাদের মাঝে এইগুলি আমরা করছি, উদ্যোক্তার মাঝ থেকে এই ধরনের সহযোগিতা তাদের দরকার। আপনি তো সরাসরি 3টি প্রকল্প বাস্তবায়ন করছেন, আপনিও কি গোকুলচন্দ্র বিশ্বাসের সাথে একমত যে পরবর্তীতে কোনো চ্যালেঞ্জ ফেস করেন না? এই ধরনের কিছু চ্যালেঞ্জ যেমন আছে আমাদের, যেমন সবজি, বিষমুক্ত সবজিতে। তো এখানে যদি আমাদের সবজির উৎপাদন, সে উৎপাদন পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন মার্কেটিং এর ব্যাপারে যদি আমরা সেখানে হারভেস্টিং প্রসেসটা তাদের শিখাইতে পারি, প্যাকেজিংটা তাকে শিখাইতে পারি, এবং পরিবহন, সেফ পরিবহন যদি তাদেরকে শিখাইতে পারি, এবং প্রচারণা, যেটা ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে যদি আমরা প্রচুর প্রচারণা এখানে করতে পারি, তাহলে কিন্তু এখানে অনেক ভ্যালু এডের স্কোপ তৈরি হবে। দাম একটা ফ্যাক্টর, কিন্তু দামটা যদি আমরা ঠিক মতো না দিতে চাই বা না দিতে পারি, তাহলে আমাদের খামারি পর্যায়ে তারা উৎসাহিত হবে না। সুতরাং উৎসাহ দেওয়ার জন্য এই প্রযুক্তি বলেন, প্রশিক্ষণ বলেন, সাথে সাথে মার্কেটিংটাও খুব অবশ্যই। কেননা আমরা ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বলতে আলটিমেট ডিসপোজাল পর্যন্ত আমরা এখানে ডিজাইন করে থাকি। ডিসপোজাল মানে আমরা খুব ভালো জানি যে এখন অনেক খাদ্যদ্রব্য আছে যেগুলো খাওয়ার পরে প্যাকেটের গায়ে লেখা থাকে এটা এভাবে ব্যবহার করবেন, এটা ভেঙে ফেলবেন, এটাও কিন্তু ভ্যালু চেইনের একটা অংশ। কারণ আপনি যখন এ জাতীয় একটা পণ্য হাতে পাবেন, তখন আপনি অবশ্যই উৎসাহিত হবেন। আপনি যে প্রকল্পগুলোকে বাস্তবায়ন করছেন, এই প্রকল্পগুলো কি কর্মসূচি হিসেবে আপনি গ্রহণ করবেন কিনা? এগুলো কিন্তু আমাদের যদিও এখন প্রজেক্ট হয়, এগুলো কর্মসূচি আকার এই জন্যই নিব, এটা কিন্তু মানুষের চাহিদা। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের চাহিদার সাথে মিল রেখে তাদের আর্থিক উন্নয়ন করা, সামাজিক উন্নয়ন করা এবং স্বাস্থ্যের উন্নয়ন করা। এই যে 40টার মতো আপনি বলছিলেন প্রকল্প চলছে, মহিষের কথা বলছি, সজনে চাষের কথা বলছি, ফেরোমন ট্র্যাপের কথা বলছি, এগুলো তো প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাবে তাদের নিজস্ব উদ্যোগে, কিন্তু পিকেএসএফ থেকে এগুলি মনিটর করার কোনো মেকানিজম রয়েছে কিনা? পিকেএসএফ শুধু নিজস্ব অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়ন করছে না, আমরা আমাদের সহযোগী সংস্থাকে ওই প্রকল্প বাস্তবায়নের অংশীদার হিসাবে নিয়েছি। আমরা যে পরিমাণ অর্থ পিকেএসএফ থেকে ব্যয় করেছি, আমাদের সহযোগী সংস্থাগুলো প্রায় তার 50% অর্থ নিজ উদ্যোগে এই প্রকল্পগুলোতে ব্যয় করেছে। ইতিমধ্যেই আমরা আসলে এটা কার্যক্রমের আকারেই চালিয়ে দিয়েছি। সর্বশেষ প্রশ্ন জনাব শামসুল হক, যে এই প্রকল্পগুলো প্রসারের জন্য আসলে পিকেএসএফ কি করতে পারে? ব্যাকওয়ার্ড লিঙ্কে যে বীজগুলো, ভালো বীজ যদি আমরা সরবরাহ করতে পারি এবং সেটা উৎপাদন যদি আমরা ক্লিন উৎপাদন করতে পারি, সাথে সাথে আমি সবচেয়ে যেটা বলবো, সেটা এখন যেটা আমাদের সবচেয়ে নজর দেওয়া উচিত, সেটা হলো মার্কেটিং এর জন্য। আচ্ছা, মার্কেটিং এর জন্য এবং পণ্যগুলো যাতে আমরা ঢাকা শহরে বা শহর অঞ্চলের মানুষের কাছে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারি। আমার মনে হয় মার্কেটিং এর যে বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, মার্কেটের চাইতেও এখন এটা প্রচারের বিষয়টা, এইভাবে করা, মার্কেটিং এর একটা অংশ কিন্তু প্রচার, এইভাবে করা যে
আমি প্রচারটা প্রোডাকশনের দৃষ্টিকোণ থেকে দেখছি, কিন্তু মার্কেটিংয়ের দৃষ্টিকোণ থেকে প্রচার না, প্রচারটা হচ্ছে প্রোডাকশনটা, যেটা আইলে যে চাষ করা এটা যে করা যায় সম্ভব, এবং এখান থেকে যে বাড়তি ইনকাম করা সম্ভব, এটাই মানুষকে বোঝানো। ফেরোমন ট্র্যাপের কথা বলছেন যে বিষমুক্ত সবজি চাষ করা সম্ভব যদি আমরা চাই, এটা একটা কমিটমেন্টের ব্যাপার, এবং এইটা যদি আমরা প্রচার না করি তাহলে মানুষ এটা জানবে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশগ্রহণের জন্য। আপনাকেও ধন্যবাদ। শ্রোতৃবৃন্দ, প্রথাগত আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের বাইরেও অনেক সুযোগ আমাদের রয়েছে, যার মাধ্যমে বাড়তি উপার্জন করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। পিকেএসএফ এমন বিশেষ বিশেষ প্রকল্প নিয়ে কাজ করছে এবং সম্ভাবনাময় ক্ষেত্রে উৎসাহ যুগিয়ে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে। কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উদ্যোগ অব্যাহত থাকবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলকে ধন্যবাদ।